গঙ্গাসাগর হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। প্রতি বছর মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ হিন্দু পথযাত্রী গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পবিত্র স্নান করতে সমবেত হন। তারপর কপিল মুনির মন্দিরে পুজো দেন। সুন্দরবন পরিবেষ্টিত এই সাগরদ্বীপে তীর্থযাত্রীরা বহু বিপদের সম্মুখীন হতেন। কুমির, বাঘ ও অন্যান্য বিবিধ ভয়ানক প্রাণীর কারণে নানা প্রকার রোগ ব্যাধিতে প্রাচীনকালের তীর্থযাত্রীরা ভীষণ কষ্ট পেতেন। বহু তীর্থযাত্রীর মৃত্যুও হতো। সেই থেকে খনার এই বচন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, প্রবাদে পরিণত হয়েছে। এর থেকেই বোঝা যায় মানুষ কি অপরিসীম কষ্ট সহ্য করে এই মহাতীর্থে আসতেন, শুধুমাত্র মোক্ষ লাভের আশায়। আজ প্রশাসনের সহায়তায় এই তীর্থ হয়ে উঠেছে সুগম, তবু মানুষ মনে রেখেছেন প্রাচীন এই লোককথা। তবে এখন গঙ্গাসাগর আর একবার নয়, হওয়া দরকার গঙ্গাসাগর বারবার। শুধু তীর্থস্থান হিসাবে নয়, উইকেন্ড ডেস্টিনেশনের একদিনের ছুটিতেও ঘুরে আসতে পারেন এই গঙ্গাসাগরে। এখন বাজে হচ্ছে 5:40 বাজে, ভোর 5:40। আমি সেই আবার ডানকুনি স্টেশনে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগর। চারিদিক পুরো একদম কুয়াশায় ভর্তি, এখনও সূর্যের আলো এখন হচ্ছে ফোটেনি। ভোর 5:53 ট্রেনে ডানকুনি শিয়ালদা ট্রেন ধরে শিয়ালদা যাই। অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেন শিয়ালদা পৌঁছায় সকাল 7:14-তে। সকাল 7:14-তে শিয়ালদা নামখানা লোকাল ধরার কথা ছিল আমাদের, কিন্তু মিস হয়ে যায়। কি আর করা যাবে। পরবর্তী ট্রেন ছিল সকাল 9:15-তে। তার আগে আমরা শিয়ালদা স্টেশনেই ব্রেকফাস্ট করে নিই। চা, পরোটা, ডিম দিয়ে পেট ভরে ব্রেকফাস্টটা আমরা সেরে নিই। যাই হোক, ট্রেনে উঠে পড়লাম শিয়ালদা নামখানা লোকালে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাকে হয় কাকদ্বীপ অথবা নামখানা স্টেশনে নামতে হবে। আমি কাকদ্বীপ হয়ে যাব। কাকদ্বীপ হয়ে গেলে কাকদ্বীপ থেকে সেখানে টোটো করে লট নাম্বার 8 ঘাটে চলে যান। সেখান থেকে ভেসেল বা লঞ্চে করে সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে চলে যান। সেখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। আর নামখানা হয়ে দিয়ে গেলে নামখানা ঘাটে চলে যান। তারপর সেখান থেকে লঞ্চে বেনুবনে যান, সাগরদ্বীপের বেনুবনে। সেখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। হোয়ার ইজ মাই অ্যাপে শিয়ালদা নামখানা ট্রেন সার্চ করলে দুটো লোকালই পাবেন। ওখানে লিখবেন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, তারপর দেখে নিন ট্রেনের টাইম টেবিলগুলো। তারপর লিখুন লক্ষ্মীকান্তপুর, নামখানা অথবা কাকদ্বীপ। দেন কানেক্টিং টাইমটা ভালো করে দেখে নিন, তাহলেই আন্দাজ করে নিতে পারবেন কোন ট্রেনটা ডাইরেক্ট নামখানা যায়। মাথায় রাখবেন, লক্ষ্মীকান্তপুরের সব ট্রেন কিন্তু নামখানা বা কাকদ্বীপ যায় না। যথাসময়ে কাকদ্বীপ স্টেশনে পৌঁছে যাই। তারপর কাকদ্বীপ স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর ঠিক বাঁ দিক দিয়ে বাইরে আসলাম। তারপর ঠিক সাবওয়ে ক্রস করে জাস্ট ডান দিকে দেখলাম লট নাম্বার 8 ঘাট যাওয়ার জন্য প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটো ধরে আমরা লট নাম্বার 8 ঘাট যাওয়ার জন্য রওনা দিই। আমাদের হচ্ছে টোটোতে নিল হচ্ছে পার পার্সন 20 টাকা করে। এই হচ্ছে গেট, যেখান দিয়ে একদম ঘাট সোজা হচ্ছে যাওয়া যায় আমাদের, যেখানে হচ্ছে লট নাম্বার 8 ঘাট। সেখান থেকে আমরা হচ্ছে ভেসেল ধরবো। আপনাকে টোটো ঘাটে যাওয়ার ঠিক 500 মিটারের মতো ডিস্টেন্সে আগে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে ঘাটে হেঁটে যেতে হবে। ঘাটে যাওয়ার পথে খাবারের অনেক হোটেলের দোকান পাবেন। যদি খিদে পেয়ে যায় তাহলে একেবারেই পেট পুজো করে ভেসেলে উঠতে পারেন। এইটা হচ্ছে লট নাম্বার 8 ঘাট এবং হচ্ছে টিকিট কাউন্টার। আর ওপারে হচ্ছে লঞ্চ যাবে হচ্ছে কচুবেড়িয়া ঘাট। সে লট নাম্বার 8 হচ্ছে কচুবেড়িয়া ঘাট। এইটা হচ্ছে কাকদ্বীপের লট নাম্বার 8 ঘাট। আর ওই দিকটা হচ্ছে সাগরদ্বীপের একদম উত্তর দিক, কচুবেড়িয়া ঘাট। সেখানে হচ্ছে আমাদের হচ্ছে ভেসেল যাবে। ভেসেলের টিকিটটা যত্ন করে রাখবেন, যেটিতে ঢোকার মুখে প্রত্যেকের টিকিট চেক হয়। গঙ্গাসাগর মেলা শেষ, তাও মোটামুটি ভালোই ভিড় হয়েছিল ভেসেলে। তবে এখানে শুধু গঙ্গাসাগরের যাত্রী নয়, সাগরদ্বীপের বিভিন্ন জায়গার লোক যাতায়াত করে এই ভেসেলে। সাগরদ্বীপের সাথে সড়কপথে মেনল্যান্ডের সাথে যোগাযোগ এখনো সম্ভব হয়নি, তাই জলপথই একমাত্র রাস্তা এখানে। লট নাম্বার 8-এ ভেসেল ছাড়ার টাইম টেবিলগুলো জানার জন্যে আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটা গঙ্গাসাগর অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাট অবধি যাওয়ার ভেসেলের টাইম টেবিলগুলো। আপনারা যেদিন গঙ্গাসাগর যাবেন তার আগের দিন টাইম টেবিলগুলো আপডেটেড পেয়ে যাবেন। এমনকি আপনারা যদি বেনুবন ঘাট দিয়ে যান, মানে নামখানা ঘাট থেকে বেনুবন ঘাট, তারও লঞ্চের টাইম টেবিলগুলো পেয়ে যাবেন আপনারা। তার সাথে হচ্ছে আমাদের সঙ্গে দেখা হচ্ছে এই পরিযায়ী পাখি, নাম হচ্ছে শ্রীগাল পাখি।
এখনো শীত যায়নি মনে হচ্ছে, তবে শীতের সাথে সাথে এরা বিদায়ও নেয়, তো মনে হচ্ছে এখন হচ্ছে শীত যায়নি। লঞ্চের সাথে সাথে এরাও যাবে আপনাদের সাথে। 25 থেকে 30 মিনিট কখন যে কেটে গেল সময় এদের দেখতে দেখতে আর খাবার দিতে দিতে, তা বুঝতেই পারলাম না। এদের দানা খাবার লঞ্চেই বিক্রি হয়, দাম মাত্র 10 টাকা। আমরা এখন কচুবেড়িয়া ঘাটে চলে এসেছি ভেসেল থেকে নেমে। লেখা আছে সামনে দেখুন, মহাতীর্থ গঙ্গাসাগর। যার গেট দিয়ে ঢুকলাম হচ্ছে গঙ্গাসাগরে। এইদিকে ডান দিকে দেখলাম যে টিকিট কাউন্টার আছে, যারা হচ্ছে কচুবেড়িয়া ঘাট থেকে যাবে। আর আমরা এখন যাব হচ্ছে সোজা যাব হচ্ছে অটো স্ট্যান্ডে। সেখান থেকে আমরা যাব হচ্ছে সাগরদ্বীপের দক্ষিণ দিকে। আপনার কচুবেড়িয়া ঘাট থেকে হচ্ছে গঙ্গাসাগর মানে সাগরের দক্ষিণ দিক যেতে হচ্ছে প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লাগে, মানে 30 কিলোমিটার মতো রাস্তা। তার আগে আমরা একটু খেয়ে নিলাম এখানে ডান দিকে প্রচুর হচ্ছে হিন্দু হোটেল আছে। এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, মানে দিকে হচ্ছে আমার বাঁ দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এদিকে এটা নামলাম হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে আর হচ্ছে যাবে না। এবার বাকি রাস্তায় যে জায়গা ভারত সেবাশ্রমে থাকবে বা ইউথ হোস্টেলে থাকবে বা যে কোনো গেস্ট হাউসে থাকবে সেখানে হেঁটে হচ্ছে যেতে হবে। সোজা হচ্ছে ভারত সেবাশ্রম, আর এই দিকে হচ্ছে বাঁ দিকে হচ্ছে ইউথ হোস্টেল। তবে আমাদের ওই 45 থেকে 50 মিনিটের মতো লাগলো হচ্ছে অটোতে আমাদের নিলে হচ্ছে 50 টাকা, মানে হচ্ছে শেয়ারিং একজন হচ্ছে 50 টাকা। আর রাস্তাঘাট হচ্ছে খুব ভালো, চকচকে হচ্ছে রাস্তাঘাট। এখন আমরা হচ্ছে হাঁটছি এই ইউথ হোস্টেলের দিকে যাচ্ছি সোজা। গঙ্গাসাগর আনন্দ আশ্রম পাশে পড়লো। অবশেষে চলে এলাম গঙ্গাসাগর যুব আবাসে অর্থাৎ ইউথ হোস্টেলে। আমি কোনোদিন এর আগে কোনো গভর্নমেন্ট ইউথ হোস্টেলে থাকিনি, কিন্তু এই ইউথ হোস্টেলের ক্যাম্পাস আর আউটসাইড লুকটা আমাদের দারুণভাবে ইমপ্রেস করেছিল। এত সুন্দর সাজানো গোছানো হবে আর এত সুন্দর মেইনটেন আমরা কল্পনা করতে পারিনি। বাবা মায়ের জন্য আমি নন এসি ডবল বেডরুম বুক করেছিলাম। আলমারি, টিভি, চেয়ার সব কিছুই ছিল, বাথরুমে আয়না, গিজার, বেসিন সব কিছুই ছিল। তবে এটা যেহেতু ইউথ হোস্টেলে নিজের কাজ নিজে করতে হয়, হোটেলের মতো ওয়েলকাম কিট দেবে না। বিছানার চাদর, কম্বল, মশারি সব কিছুই দেবে, নিজেদের পেতে নিতে হবে। এটা হচ্ছে আমার ডরমেটারি রুম। হ্যাঁ, আমি নিয়েছি এই হচ্ছে 3 নম্বরটা নিয়েছি। এইটা হচ্ছে আমার ডরমেটারি রুম। রাতে আসবো, এখন এসে দরকার নেই, রাতে আসবো। এটা হচ্ছে ডরমেটারি বাথরুম। এখানে এই সামনে 3টে আছে চান করার জায়গা, আর এইটা হচ্ছে পটির জায়গা, এই 3টে আছে, আর এটা হচ্ছে ইউরিনালের জায়গা। এটা হচ্ছে ডরমেটারি। আর এইদিকে বাঁ দিকে হচ্ছে আপনার হচ্ছে পানীয় জল, আর হচ্ছে উপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরে সব এসি রুম মনে হচ্ছে সব আছে। এখন হচ্ছে সাগরের দিকে যাচ্ছি, চান করতে যাচ্ছি এখন, দেখি। আর ইউথ হোস্টেল থেকে সাগরে বিচ অব্দি যেতে মানে ম্যাপে দেখাচ্ছে মিটারের মতো রাস্তা, 9 মিনিট লাগবে। আর এই 4-5টা গঙ্গাসাগরে মেলা প্রাঙ্গণ ছিল, এখন সব উঠে গেছে বলে সব ফাঁকা। তবে এখন ছাউনিগুলো এদিকে। এই হচ্ছে গঙ্গাসাগর বিচ। এখনো বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। এখনো অনেক পুণ্যার্থীরা স্নান করছেন এই পবিত্র সাগর সঙ্গমে। অনেক দিনের আমার এই স্বপ্ন ছিল যে গঙ্গাসাগরের এই পবিত্র গঙ্গা জলে আমি হচ্ছে চান করব। তো আমার সেই স্বপ্ন হচ্ছে পূরণ হতে চলেছে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আমরা সবাই জানি আমাদের মা গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। তারপর সেখান থেকে বিভিন্ন রাজ্য পাড়ি দিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্য দিয়ে এসে এই সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিশেছে। এখান থেকেই নামটা এসছে গঙ্গাসাগর। এখন বাজে হচ্ছে প্রায় 6টা বাজতে চললো। এখন এই কপিল মুনির আশ্রমের দিকে যাচ্ছি আমরা। এই রাস্তাটা ইউথ হোস্টেলের সামনে দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে।
কিছুটা গিয়েই ডান দিক ঘুরলেই পড়বে কপিল মুনির মন্দির। রেণু রনা রনা কিছুক্ষণ পরেই হচ্ছে এখানে আরতি শুরু হবে, সেই আরতি দেখে তারপর যাব। সন্ধে 7টার সময় আরতি শুরু হয়। অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখবেন, দারুণ লাগবে। মন্দিরের পাশেই সব সাধুদের সব বাসস্থান আছে। এখন যেহেতু গঙ্গাসাগর মেলা শেষ হয়ে গেছে, সেই জন্য এখন সাধুদের অনেক ঘর বন্ধ, অন্য জায়গায় চলে গেছে সাধুরা, এখন নেই। তবে কিছু কিছু সাধু সন্তরা এখানে আসেন এবং পুজো অর্চনা করছেন তারা। এই আমার ডান দিকে হচ্ছে ফুচকার স্টলও বসে গেছে, বিভিন্ন খাবারের দোকানও বসে গেছে। যদি ফুচকা খেতে মনে হয় তাহলে হচ্ছে ফুচকা খেতে পারেন। তার ডান দিকেই আছে আপনার গেট নাম্বার 2, আর গেট নাম্বার 2টা দেখতেই পাচ্ছেন, ওখানে বিভিন্ন পুজোর সামগ্রী ওখানে বিক্রি করা হয়। মন্দিরের সামনে দিয়ে এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তাটা সোজা বিচের দিকে চলে যাচ্ছে। এই যে আপ্যায়ন হিন্দু হোটেলটা দেখলেন, এটা আমাদের এই যে গঙ্গাসাগর ইউথ হোস্টেলে আছি তার ঠিক বিপরীতেই আছে, এটা আপনার হিন্দু হোটেল। তো রাতে খাওয়ার জন্য আমরা রুটি অর্ডার দিয়েছি, রুটি আর হচ্ছে সবজি। তো 5 টাকা করে রুটি নিল, আর হচ্ছে 1 প্লেট সবজি নেবে হচ্ছে 30 টাকা করে। অর্ডার দিয়ে দিয়েছি, আমরা 9:30 আসবো ইউথ হোটেল থেকে, তারপর এখানে যে খাবার খেয়ে নেবো। কত সুন্দরভাবে লাইটিংয়ে একদম সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে এখন ইউথ হোস্টেলটা। 7টার সময় এখানে সকালে এসেছি, তো হচ্ছে আরেকবার চান করার জন্য সেখানে চান করলাম। এখন হচ্ছে জোয়ার আসছে, দেখছেন যে একটু মাঝে মাঝে ঢেউয়ের পরিমাণ বেড়েছে। কালকে যখন হচ্ছে বিকালে আমরা এখানে স্নান করেছিলাম তখন হচ্ছে ভাটা চলছিল, মাঝখান দিয়ে হচ্ছে মা গঙ্গা হচ্ছে, নিচেতে বঙ্গোপসাগর, আর সামনে যেটা দেখছেন সোজা দূর এই পুরোটাই হচ্ছে বঙ্গোপসাগর। আর এই দৃশ্যটা হচ্ছে এখানে সামনে একটা লাইট হাউস ছিল, সেই লাইট হাউস থেকে হচ্ছে দেখা যেত। তো এখন সরকার লাইট হাউসটা বন্ধ করে দিয়েছে, তার কারণ হচ্ছে 1 বছর আগে লাইট হাউসের ছাদ থেকে সুসাইড করেছে, তার জন্য এখন লাইট হাউসটা হচ্ছে বন্ধ আছে। আমি এখানে বলবো যে শুধুমাত্র তীর্থ করার জন্য এখানে কেউ হচ্ছে আসে না, বা হ্যাঁ তীর্থটা হচ্ছে মূল উদ্দেশ্য। আপনারা এই গঙ্গাসাগরে 1 দিন বা 2 দিনের ছুটিতেও হচ্ছে আসতে পারেন। দুপুরের মধ্যে হচ্ছে ঢুকে যাবেন হোটেল কিংবা হচ্ছে হোস্টেলে থাকতে পারেন, তারপরে এখানে চান করে নেবেন। সন্ধেবেলায় কপিল মুনির আশ্রমে যাবেন, চারপাশটা দেখবেন, খুব সুন্দর লাগবে। সন্ধেবেলায় আরতিটা দেখবেন, দারুণ লাগবে। তারপর পরের দিন এই সকালের চারপাশটা ঘুরবেন, হাঁটবেন, দারুণ একটা সুন্দর পরিবেশ অনুভূতি হবে। যদি মনে করেন যে সকালে চান করব, বিচে চান করতে পারেন, তারপর বিকেলে বা দুপুরে আর ট্রেনে ফিরে আবার বাড়ি চলে যাবে। তাই আমি বলি এখানে গঙ্গাসাগর একবার নয়, গঙ্গাসাগর এখানে বারবার আসা উচিত। যেই হচ্ছে ইউথ হোস্টেল ছিল, আর এই দিকে সোজা হচ্ছে বিচ বরাবর মানে চলে যাচ্ছে, আর এই দিকে ডান দিকে হচ্ছে কপিল মুনি আশ্রম। এই দিকে সব যে খাবারের দোকানগুলো আছে, তো এখানে একটা দোকানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, লাচ্ছা পরোটা তরকারি আর আচার দিয়ে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। ইউথ হোস্টেল চেক আউট করে বেরিয়ে একটা টোটো বুক করে নিই আমরা। কন্ট্যাক্ট করে নিই যে আশেপাশের সমস্ত সাইট সিইং দেখে বেনুমন ঘাটে নামিয়ে দেবে। টোটাল আমাদের 600 টাকা লেগেছিল। গঙ্গাসাগরে সাইট সিইং দেখার জন্য টোটো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। গ্রামের পরিবেশ বরাবরই আমায় আকর্ষণ করে। গ্রামের আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। এখন আমাদের ফার্স্ট পয়েন্টে এসেছি। এটা একটা গ্রহরাজ শনি মন্দির। এরপর চলে এলাম গঙ্গাসাগরের ধবলাট শিবপুরে। এটা একটি সার্বজনীন বাসন্তী দুর্গাদেবীর মন্দির। এই দুর্গা মন্দিরটার ডান পাশ দিয়ে কিছুটা গিয়েই দেখতে পাবেন বিশালক্ষী মায়ের মন্দির।
তা এটা বিশালক্ষী মায়ের মন্দির। বিশালক্ষী আসে রয়েছে মনসা মা, সেই মনসা মায়ের হচ্ছে মন্দির। এখানে লোকেদের মুখে যা শুনলাম, ইনি খুব জাগ্রত ঠাকুর, মানে আপনি যা চাইবেন মা তার মনস্কামনা পূর্ণ করেন। আমি এখন যে স্পটে এসেছি, এখানে আমাদের টোটোওয়ালা বললেন যে এই বাঁধটায় আমফান বা আয়লা যে বড় বড় ঝড়টা এসেছিল, সেই ঝড়ে মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার সাথে এই যে আশেপাশে অনেক গ্রামগুলো দেখছেন, গ্রামের ঘর বাড়ি, তাতেও অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল আয়লা আমফান ঝড়ে। ওই বাঁধ থেকে যে নিচে নেমে এসেছি, এই যে ইটগুলো হচ্ছে পড়ে আছে দেখছেন এখানে, এই ইটগুলো কিন্তু এমনি পড়ে নেই, এখানে সেই সময় সব ঘর বাড়ি সব ছিল। এইদিকে ইট পড়ে রয়েছে, ওই দিকে হচ্ছে ইট পড়ে রয়েছে, এখানে অনেক ঘর বাড়ি সব ছিল। আয়লা আমফানের সময় এই যত সব ঘর বাড়ি সব ছিল, সব ঝড়ে একদম ধসে গেছে। তার ইটগুলো ভেঙে গেছে, সেই ইটগুলো হচ্ছে সব পড়ে আছে। এই দেখুন, এদিকে আর নেই, বাঁধটা ওইখানে করে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা যারা থাকে বাঁধের ওই পারে থাকে। এরপর চলে এলাম মনসা মায়ের মন্দিরে। এটা বাঁধ থেকে নেমেই জাস্ট সামনে পড়বে। এখন আমি চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। এই গঙ্গাসাগরে আর একটা ট্যুরিস্ট পয়েন্ট হচ্ছে রামকৃষ্ণ মিশনে। সেই রামকৃষ্ণ মিশনে এখন হচ্ছে ঢুকছি। বেশ এলাকাটা খুব বড় এবং দারুণভাবে সুন্দর সাজানো গোছানো এই রামকৃষ্ণ মিশন। এখন নাগ সরোবরে হচ্ছে প্রবেশ করেছি, মানে নাগ সরোবর, আর তার আশেপাশে হচ্ছে সেই পার্কের মতন হচ্ছে ব্যবস্থা করা আছে। যারা শ্রীকৃষ্ণর বা রাধাকৃষ্ণের কাহিনী জানেন, তারা হচ্ছে অবশ্যই পড়েছেন যে একবার শ্রীকৃষ্ণ নাগরাজের মাথায় চড়ে হচ্ছে নৃত্য করেছিলেন। তার একটা সুন্দর দৃশ্য হচ্ছে এখানে হচ্ছে বর্ণনা করা হয়েছে। আর যেখানেই হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে থাকবে, সেখানেই আপনারা জানেন তার আরাধ্য দেবতা মহাদেবেরও মন্দির থাকবে। এখানে শ্রী শ্রী সাগরেশ্বর মহাদেব জিউর মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি বাবা চন্দনেশ্বর মহাদেব মন্দিরে। এইটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আর ভেতরে হচ্ছে বাবা চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর হচ্ছে মহাদেব, মহাদেবের তো অনেক নাম, তার চন্দনেশ্বর নামটা এখানে হচ্ছে পূজিত হয়েছে। ভেতরে মহাদেব মন্দির ছাড়া অনেক দেবদেবীর হচ্ছে মন্দির আছে ভেতরে। খুব সুন্দর মন্দিরটা। আর ঠিক তার বাঁ দিকে আছে সরোবর, আর তার ঠিক ডান দিকে আছে এই বিরাট মাঠ। আমি এখন দাঁড়িয়ে আছি বেনুবন ঘাটে। এখানে গঙ্গাসাগর যাওয়ার জন্য দুটো অপশান আছে। এক হচ্ছে কাকদ্বীপ হয়ে, যেটা কাকদ্বীপ হয়ে লট নাম্বার 8, তারপর হচ্ছে কচুবেড়িয়া ঘাট এদিকে। আর 2 নম্বর হচ্ছে নামখানা হয়ে, নামখানা ঘাটে আসবেন, তারপর হচ্ছে এদিকে হচ্ছে বেনুবন ঘাট। তো আমি এখানে ফেরার সময় হচ্ছে বেনুবন ঘাট দিয়ে যাচ্ছি, ওপারে হচ্ছে নামখানা ঘাট, তারপর হচ্ছে নামখানা লোকাল ধরবো। দুপুর 1টায় যেটি খুলে দিল। দুপুর 1:15-তে লঞ্চ ছাড়ার সময়। এখানে লঞ্চে ওঠার পরই টিকিট কাটা হবে। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এপাশটা বেনুবন ফেরিঘাট, আর ওপাশটা হচ্ছে মৌসানি আইল্যান্ড, আর মাঝখানটা হচ্ছে মুড়িগঙ্গা। মালপত্র ব্যাগ সব লঞ্চের ওপরে ডেকে রাখতে হবে। নিচের ডেকে বসার জায়গা। ফেরার পথে আমাদের সাথে সঙ্গী হলো সেই পরিযায়ী শৃগাল পাখি। এইটা হচ্ছে নামখানা জেটি ঘাট। উপরে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নামখানা ব্রিজ। আর আমরা হচ্ছে বেনুবন থেকে আসলাম, এখন হচ্ছে নামখানা স্টেশনে যাব। নামখানা জেটি ঘাট থেকে নামখানা স্টেশন যেতে সময় লাগবে 5 মিনিটের মতো। দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। দুপুরের খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে পড়লাম। আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।